সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের লেখাপড়া কেমন চলছে? তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইতিমধ্যেই প্রায় 26টা ক্লাস করে ফেলেছো, যেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভিন্ন টার্মস নিয়ে আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে 27তম ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আলোচনা করব আমরা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায়। অর্থাৎ একটা সরল বাক্য যদি তোমাদের প্রশ্নে থাকে, তাহলে সেটা কিভাবে জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করতে পারবে। এর প্রথম নিয়মটা নিয়ে আজকে আলোচনা করব। লাস্ট যে ক্লাসটা হয়েছে 26তম ক্লাস, ওখানে আমরা আলোচনা করেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায়, অর্থাৎ যৌগিক বাক্যকে কিভাবে জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করা যায়। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের যেটা টপিকস, অর্থাৎ সরল বাক্যকে কিভাবে আমরা জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করতে পারি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি, এর প্রথম নিয়মটা সম্পর্কে আলোচনা করি। দেখো 27তম লেকচারের যে স্লাইডটা, প্রথম স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে বলা আছে কি আমরা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। দেখো 1 নম্বর নিয়মে কি বলছে, সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ থাকে, ইনস্পাইট অফ শব্দটির অর্থ হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ সরল বাক্যে যদি ইনস্পাইট অফ শব্দটি থাকে, তাহলে কমপ্লেক্স করতে হলে তোমরা কি করবা? কমপ্লেক্স করতে হলে তোমরা ইনস্পাইট অফ উঠাই দিবা। ইনস্পাইট অফ উঠায়ে সেখানে তোমরা কি বসাবা? দো অথবা অল দো, যে কোনো একটা বসাবা। ইনস্পাইট অফ এর অর্থ হচ্ছে সত্ত্বেও, তাহলে সেটা উঠায়ে তোমরা কি বসাবা? দো অথবা অল দো। দো অথবা অল দো এর অর্থ কি? যদিও। দো বা অল দো এর অর্থ হচ্ছে যদিও। এরপরে সাবজেক্টের অ্যাক্টিভ বা সাবজেক্টিভ ফর্ম বসাবা। এখানে প্রশ্ন হইতে পারে যে সাবজেক্টের অ্যাক্টিভ বা সাবজেক্টিভ ফর্ম বলতে আমরা কি বুঝি? দেখো, একটা সাবজেক্টের 3টা ফর্ম আছে, অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম আর হচ্ছে পসেসিভ ফর্ম। অর্থাৎ একটা উদাহরণ দেই, আই, মি, মাই। এখানে সাবজেক্টের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে আই, আর প্যাসিভ ফর্ম হচ্ছে মি, আর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে আমি বলছি কি যে তোমরা প্রথমেই দো ইনস্পাইট অফ উঠিয়ে সেখানে দো বা অল দো বসাবা, এরপর হচ্ছে সাবজেক্টের অ্যাক্টিভ ফর্ম বসাবা, অর্থাৎ আই যেটা প্রথম অ্যাক্টিভ ফর্ম যেটা, ওইটাই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এরপরে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী যদি তোমার প্রদত্ত বাক্যে বিং থাকে, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী যদি তোমার প্রদত্ত বাক্যে বিং থাকে, তাহলে সেটা উঠে তোমাকে টেন্স অনুযায়ী অ্যামিজার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার বসাবা, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসাবা। একইভাবে যদি তোমার প্রদত্ত বাক্যে হ্যাভিং থাকে, তাহলে তোমার প্রেজেন্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ বসাবা, আর হচ্ছে পাস্ট টেন্স হলে হ্যাড বসাবা। যদি মেইন ভার্ব থাকে তবে মেইন ভার্বই বসবে। বিং থাকলে চেঞ্জ হবে, হ্যাভিং থাকলে চেঞ্জ হবে, কিন্তু মেইন ভার্ব থাকলে মেইন ভার্বই বসবে। এরপরে প্রথম ক্লজের বাকি অংশ বসাই দিবা, একটা কমা বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজ বসাই দিবা। এটা হচ্ছে যদি বাক্যে ইনস্পাইট অফ থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট থাকলে এই নিয়মে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবা। চলো উদাহরণ দেখি। দেখো 1 নম্বর উদাহরণে বলছে, ইনস্পাইট অফ হিজ বিং পোর হি বট এ উডেন হাউস। ইনস্পাইট অফ হিজ বিং পোর হি বট এ উডেন হাউস, অর্থাৎ তিনি গরিব হওয়া সত্ত্বেও একটি কাঠের ঘর কিনেছিলেন। এখানে বাক্যটা এই যে দ্বিতীয় যে ক্লজটা, এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, হি বট, বাই বট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ বাক্যটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে কি করতে হবে? আমাদেরকে প্রথমে ইনস্পাইট অফ এটা উঠাই দিব, দিয়ে সেখানে দো অথবা অল দো বসাবো, দো অথবা অল দো। এবার ইনস্পাইট অফের পরে দেখো হিজ আছে, আমাকে সেটা কি করতে হবে? অ্যাক্টিভ ফর্ম বসাইতে হবে। তাহলে হিজের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে হি, দো অল দো হি। এবার দ্বিতীয় যে ক্লজটা, ওইটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আর প্রথম ক্লজে যেহেতু বিং আছে, তাহলে বিং থাকলে সেখানে নিয়ম ছিল অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বসানো। তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে ওয়াজ ওয়ার থেকে ওয়াজ আনতে হবে। তাহলে দো অল দো, যে কোনো একটা, দো অথবা অল দো হি ওয়াজ পোর হি বট এ উডেন হাউস। দো অল দো হি ওয়াজ পোর
এখানে একটা কমা বসলো, এরপর হচ্ছে হি বট এ উডেন হাউস। দেখো 2 নম্বর এক্সাম্পলটাতে কি বলছে, ইন স্পাইট অফ হ্যাভিং গ্রেট ওয়েলথ মিস্টার সেলিম ইজ নট হ্যাপি। অর্থাৎ অনেক সম্পদ থাকা সত্ত্বেও জনাব সেলিম সুখী না। তাহলে আমাকে কি করতে হবে, ইন স্পাইট অফ উঠাই দিতে হবে, ইন স্পাইট অফ উঠাই দিতে হবে, সেখানে বসবে হচ্ছে দো অথবা অল দো। এইবার দ্বিতীয় ক্লজের সাবজেক্ট যেটা আছে মিস্টার সেলিম, এখানে মিস্টার সেলিমই বসবে, কারণ মিস্টার সেলিম অ্যাক্টিভ ফর্মে আছে বা সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে দো অথবা অল দো মিস্টার সেলিম। এবার হ্যাভিং যেখানে আছে, এই হ্যাভিং যেহেতু আমাকে দেখতে হবে দ্বিতীয় ক্লজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হ্যাভিংয়ের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ। তাহলে মিস্টার সেলিমের পরে বসবে হচ্ছে হ্যাজ, দো অল দো মিস্টার সেলিম হ্যাজ গ্রেট ওয়েলথ, একটা কমা বসবে। এইবার দ্বিতীয় যে সাবজেক্টটা আছে মিস্টার সেলিম, এখানে আর সাবজেক্ট মিস্টার সেলিম নাউনে বসানোর দরকার নাই, তার প্রোনাউন বসবে হি ইজ নট হ্যাপি। দেখো বিষয়টা কিন্তু একদমই সহজ। 3 নম্বর উদাহরণটা দেখো, ইন স্পাইট অফ হার ওয়ার্কিং হার্ড শি কুড নট সাকসেস ইন লাইফ। অর্থাৎ সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে সে উন্নতি করতে পারছিল না। বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে কি করতে হবে, ইন স্পাইট অফ এটা উঠাই দিতে হবে, এখানে দো অথবা অল দো বসবে। শি হার হার অ্যাক্টিভ প্যাসিভ পসেসিভ, তাহলে আমাকে বসাইতে হবে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অর্থাৎ শি, দো অল দো শি ওয়ার্কড হার্ড। এখানে ওয়ার্কিংয়ের দেখো মূল ভার্ব যেটা আছে এটা পাস্ট ফর্মে যাবে, যেহেতু আমাদের দ্বিতীয় ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। শি কুড নট সাকসেস ইন লাইফ, এই জন্য আমাদেরকে এটা কি করতে হবে, শি ওয়ার্কড হার্ড, দো অল দো শি ওয়ার্কড হার্ড, এবার একটা কমা বসবে। এইবার দ্বিতীয় ক্লজটা যা আছে তা হুবহু বসে যাবে, শি কুড নট সাকসেস ইন লাইফ। একদমই সহজ, তোমরা বুঝতে পেরেছো। তবে এই 1 নম্বর নিয়মটার একটু ব্যতিক্রম আছে, 1 নম্বর নিয়মটার একটু ব্যতিক্রম আছে, সেটা আমরা পরের স্লাইডে আলোচনা করব। দেখো দেখো দ্বিতীয় স্লাইডটা তোমাদের সামনে এসছে। ওই প্রথম যে নিয়মটা, ওই নিয়মটাতে এটাও ঠিক ওই একই ইনস্পাইট অফই থাকবে, কিন্তু ইনস্পাইট অফের এই নিয়মটাতে একটু ব্যতিক্রম আছে। সেটা কি বলছে দেখো। তবে একটা বিষয় যেটা মনে রাখতে হবে, ইনস্পাইট অফের পরে কোনো ভার্ব না থেকে, আমরা আগে যে নিয়মটা শিখলাম ওইখানে প্রত্যেকটাতেই কিন্তু ইনস্পাইট অফের পরে ভার্ব ছিল। এবার বলতেছে ইনস্পাইট অফের পরে যদি কোনো ভার্ব না থেকে যদি মাত্র শুধু নাউন থাকে, তবে কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তরের সময় দ্বিতীয় ক্লজের সাবজেক্ট অনুযায়ী দো বা অল দো এর পরে সাবজেক্ট বসাতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। বি ভার্ব বসালে এরপরে অ্যাডজেক্টিভ এবং হ্যাভ ভার্ব বসালে এরপরে নাউন বসাবা। আরেকবার বিষয়টা শোনো, ইনস্পাইট অফের পরে যদি কোনো ভার্ব না থাকে, শুধুমাত্র যদি নাউন থাকে, তবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার সময় দ্বিতীয় ক্লজের সাবজেক্ট অনুযায়ী দো বা অল দো এর পরে সাবজেক্ট বসাতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। যদি বি ভার্ব বসাও তাহলে এরপরে অ্যাডজেক্টিভ বসাবা, আর হ্যাভ ভার্ব বসালে এরপরে নাউন বসাবা। দেখো নিয়মটা থেকে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে না, আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা পরিষ্কার করে দিই। কি বলছে, ইন স্পাইট অফ পোভার্টি হি বট এ উডেন হাউস। দরিদ্রতা সত্ত্বেও সে একটি কাঠের বাড়ি কিনেছিল, দরিদ্রতা সত্ত্বেও সে একটি কাঠের বাড়ি কিনেছিল। তাহলে আমাদের নিয়মের সাথে কি মেলে দেখো, ইন স্পাইট অফ এর পরে কোনো ভার্ব না থেকে যদি সেখানে নাউন থাকে, তাহলে ইন স্পাইট অফ এর পরে এখানে কোনো ভার্ব না বসে পোভার্টি একটা নাউন আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, কমপ্লেক্সের রূপান্তরের সময় দ্বিতীয় ক্লজে সাবজেক্ট অনুযায়ী দো বা অল দো এর পরে, তাহলে আমাদেরকে প্রথমেই ইনস্পাইট অফ এটা উঠে সেখানে দো বা অল দো বসাইতে হবে। এবার একটা তো সাবজেক্ট আনতে হবে, তাই না? তো আমাদেরকে সাবজেক্ট আনতে হবে হচ্ছে দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট আছে এখানে সেই সাবজেক্টটাই আনতে হবে, দ্বিতীয় ক্লজের সাবজেক্টটাই আমাদেরকে প্রথম ক্লজে আনতে হবে। তাহলে দো অল দো, এখানে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট আছে হি, তাহলে আমাদেরকে হি আনলাম। এরপরে কি বলতেছে দেখো, সাবজেক্ট বসাবা, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসাবা। তাহলে আমাদের যেহেতু দ্বিতীয় ক্লজটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে এখানে বসাইতে হবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এই বি ভার্ব থেকে অ্যাম ইজ আর বসবে না, যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে, আমাদেরকে বসাতে হবে ওয়াজ ওয়ার। তাহলে হির পরে বসে হচ্ছে ওয়াজ। আর পোভার্টির বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে পোভার্টির অ্যাডজেক্টিভ হচ্ছে পোর। আর যদি হ্যাভ ভার্ব হইতো তাহলে সেখানে নাউন বসাইতে হইতো। তাহলে দো বা অল দো হি ওয়াজ পোর, এরপরে যা আছে তাই, হি বট এ উডেন হাউস, সে দরিদ্র হওয়া সত্ত্বেও একটা কাঠের বাড়ি কিনেছিল। 2 নম্বর উদাহরণটা দেখো, ইন স্পাইট অফ মেরিট
ইন স্পাইট অফ ম্যারিড, এখানে ইন স্পাইট অফ এর পরে ভার্ব না বসিয়ে দেখো নাউন বসছে, ম্যারিডটা হচ্ছে নাউন। শি ক্যান নট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, মেধাবী সত্ত্বেও সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদেরকে ইন স্পাইট অফ তুলে দিয়ে কি করতে হবে, দো বা অল দো করতে হবে। এইবার দ্বিতীয় ক্লজের সাবজেক্ট যেটা শি, সেটা আসবে। এইবার শির পরে তার মেধা থাকা সত্ত্বেও, তাহলে শি হ্যাজ ম্যারিড, দো বা অল দো, যদিও তার মেধা আছে, কমা বসলো, শি ক্যান নট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ দ্বিতীয় ক্লজটা হুবহু যা আছে সেটাই বসে যাবে। আরেকবার দেখো দ্বিতীয় উদাহরণটা, আরেকবার দেখো, ইনস্পাইট অফ ম্যারিড, তাহলে এখানে ইনস্পাইট অফ উঠে সেখানে দো বা অল দো বসতেছে। এইবার দ্বিতীয় ক্লজের সাবজেক্ট শি, এবার তার মেধা থাকা সত্ত্বেও শি হ্যাজ ম্যারিড, এবার হ্যাজের পরে দেখো নাউন বসছে, কিন্তু হ্যাভ ভার্ব থাকলে সেখানে নাউন বসবে, তাহলে দো বা অল দো, শি হ্যাজ ম্যারিড, শি ক্যান নট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। 3 নম্বর উদাহরণটা দেখো, ইনস্পাইট অফ ইলনেস, দেখো ইনস্পাইট অফ ইলনেস হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন, অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এখানে ইনস্পাইট অফ উঠে সেখানে দো বা অল দো বসবে, ইনস্পাইট অফ উঠে সেখানে দো বা অল দো বসবে। এইবার দ্বিতীয় বাক্যটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে ছিল, তাহলে হি, তাহলে দো বা অল দো, হি ওয়াজ ইল, সে অসুস্থতা সত্ত্বেও, সে অসুস্থ থাকা সত্ত্বেও, হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এটা হলো 1 নম্বর নিয়মের অতিরিক্ত উদাহরণ। এই সিম্পল থেকে কমপ্লেক্স অর্থাৎ সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করার যে বিষয়টা, এটা একটু জটিল আছে, তবে তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস যদি দেখো, তোমাদের কাছে আর টার্মসগুলো জটিল মনে হবে না, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তারপরেও যদি কোনোটা না বোঝো, যদি প্রবলেম মনে করো, তোমরা একদম নিঃসংকোচে কমেন্ট করে প্রশ্ন করো, আমি অবশ্যই ব্যাপারগুলো আরও ডিটেলস উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ।